তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দাদা আমাদের ওয়াইটির বোতল রানী বোতলেশ্বরী। তোমরা দেখেছো যে দেখো এই যে এত কিছু সমাজ মাধ্যমে হয়ে যায়, ফ্যামিলির মধ্যে হয়ে যায়, কিন্তু এই একটা ক্রিয়েটার যার মধ্যে কোনো হেলডোল আমরা আজ পর্যন্ত দেখিনি। কত মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন ওর সেই নোংরামি ও কিন্তু ডেসপারেটলি চালিয়েই যাচ্ছে। এটা আমি কিন্তু আগেও দেখেছি। এই যে রিসেন্ট তোমরা দেখছো যে রাহুলের যে মৃত্যুটা ঘটলো এবং যেটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে, কি ফেসবুক কি ইউটিউব প্রত্যেকটা জায়গায় তোলপাড় হয়ে যাচ্ছে। তার মৃত্যুর কারণ প্রত্যেকটা মানুষ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তার মৃত্যুর সময় কি ঘটনাটা ঘটেছিল জানার জন্য। কিন্তু এই একজন ক্রিয়েটার আমি দেখলাম যার মধ্যে না আছে কোনো মানবিকতা, না আছে কারো কোনো মর্মান্তিক ঘটনাও এর মনকে স্পর্শ করতে পারে না। শুধু টাকা ইনকাম, মানুষকে ব্যবহার, আর শুধু নিজের সুখ, নিজের সুবিধা, নিজের ভালো, নিজের মন্দের বাইরে কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। যখন এই যে অনেস্ট গ্রুপ ছিল না, এই অনেস্ট গ্রুপের ক্ষেত্রে আমি দিনের পর দিন দেখেছি ওর হয়ে অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বার ভিডিওর পর ভিডিও করে প্রত্যেকের কাছে অপোজিটে যারা ওর বিপক্ষে রয়েছে তাদের কাছে গালি গালাজ, নোংরা থেকে নোংরা কথা শুনছে। আজকে সঞ্জয় দা পুরোদমে ওয়াইটির মধ্যে রেপিস্ট, কুলাঙ্গার, ধনঞ্জয় এই ট্যাগগুলো পেয়ে গেল ওকে প্রোটেক্ট করতে করতে। সীমাদি, ওইদিকে হচ্ছে সুলতাদি, মুনমুন্দি থেকে শুরু করে সেই সময় হেন কোনো অনেস্ট গ্রুপের মেম্বার নেই যে ওকে প্রোটেক্ট করে ভিডিও করেনি। কিন্তু একটা দিনের জন্য তারা যখন গালাগালি খেয়েছে, একদিনের জন্য একটা ক্রিয়েটারের হয়ে এই বদাবেটি একটা ভিডিও করেনি। এতটা নচ্ছার। আজকে দেখুন এত বড় একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল। একটা বাচ্চা তার বাবাকে হারালো, একজন বৃদ্ধা মা তার সন্তানকে হারালো, একটা বাচ্চা মেয়ে তার স্বামীকে হারালো। একে দেখুন সেই একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে পিন্ডি চটকাতে বসে পড়ছে। কি বক্তব্য? মারুকে নিয়ে ভিডিও করতে বসেছে। বক্তব্য কি? আমি নেগেটিভ ভিডিও করি না, আমি সমালোচনা করি। সমালোচনার মধ্যে নেগেটিভ পজিটিভ বলে কিছু থাকে না। তাহলে ভাই সমালোচনার মধ্যে যদি নেগেটিভ পজিটিভ বলে কোনো বস্তু না থাকে, আজকে যত ভিডিও মারুকে নিয়ে হচ্ছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা শুধু নেগেটিভিটিই দেখতে পাচ্ছি। মারু ছ্যাচরা, মারু চোর, মারুর শ্বশুরবাড়ির লোকরা হারাবাতে ঘর থেকে উঠে এসছে, শিক্ষার লেশ পেশ নেই। আরে পড়াশোনা জানে না, পড়াশোনার ধার পাশ দিয়ে যায় না, গরুর খাটালের মধ্যে থাকে, তাদের কোনো কালচার আছে? এই ধরনের কথাবার্তা দিনের পর দিন বলে গেছে। কিন্তু মারুর ভালো তো কিছু আছে। একটা দিনের জন্য আমরা মারুর শ্বশুরবাড়ির কোনো ভালো কিছু ওকে তুলে ধরতে দেখিনি। কিন্তু ওর বক্তব্য, ও নেগেটিভ ভিডিও করে না, ও সমালোচনা করে। একজন সমালোচক যে প্রকৃত সমালোচক হবে সে নিরপেক্ষভাবে সমালোচনা করবে, ঠিককে ঠিক বলবে, ভুলকে ভুল বলবে। সমালোচনার নাম করে চাটুকারিতা করবে না, তালবা চাটা হবে না, যেটা তুই করিস। পুরো দমে আজকে একটা তালবা চাটা দালাল রূপে পরিণত হয়েছে। যে একটা ক্রিয়েটার, পার্টিকুলার একটা ব্লগারকে কেউ কিছু বললেই ও হামলে পড়ে এসে ভিডিও করতে বসে যাবে, তার হাগারে মুতারে সব চেটে একদম সাফ করে দিচ্ছে। কারণ গলায় একটা বকলেস পরিয়ে সোনার লকেট ঝুলিয়ে দিয়েছে। সেই সোনার লকেটের গন্ধে, সোনার গন্ধে আবার ভবিষ্যতে যত ভালো করে দালালি খাটতে পারবে, আবার একটা সোনা পেলেও পেতে পারে, সেই আশায় এই বদা বেটি প্রতিদিন একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে তার একেবারে নৈদ্য দশা বার করতে বসে পড়ছে। কি বক্তব্য তাকে নিয়ে? যে না মারু কেন ভিডিও দিচ্ছে না, মারুর পয়সার প্রচুর দরকার, কিন্তু তারপরেও মারু ভিডিও দিচ্ছে না। কারণ এই সময়টা
তুই কি করে বুঝবি বলতো? তুই কি করে বুঝবি একটা প্রেগনেন্ট মহিলার প্রেগন্যান্সি জার্নিতে কি পরিমাণ শারীরিক প্রবলেম থাকে, কি পরিমাণ শারীরিক কষ্ট থাকে? যত মাস বাড়ে শরীরের কষ্ট তত বাড়ে, শরীরের কষ্ট তত বাড়ে। সেটা তো তোর উপলব্ধি করার মানে বোঝার বোধ বুদ্ধি নেই, বোধ বুদ্ধি নেই, কারণ তোর প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তুই কি করবি? তোকে বলতেই হবে কেন ভিডিও দিচ্ছে না, তাহলে বুঝতে হবে তো। একটা মেয়ের অর্থের দরকার, তার অর্থের ইনকামের পুরো টাকায় 90% তার টাকায় তার সংসার চলে। তাহলে ওর বর কি করে? 90% টাকায় যদি ওর সংসার চলে, তাহলে ওর বর এই যে মানে বিকালের পর থেকে যে দোকানে যায়, ভ্যারান্ডা বাজে, সেখানে গিয়ে তুই বলতে চাইছিস না কারোর সঙ্গে আড্ডা মারে, না কারোর সঙ্গে আড্ডা মারে, কি করে? বেলা রাত্রি 10টা 11টা 12টার সময় আমরা দেখি পম পম দোকান থেকে বাড়িতে আসে। কি করে রে? কি করে? তুই বলছিস ইনকাম করে না, তাহলে কি করে? দোকানে গিয়ে, দোকানে গিয়ে কি করে? লোকের মুখ দেখে, লোকের মুখ দেখে। হ্যাঁ, পুরো মারুর টাকায় সংসারটা চলে। ওদের খাওয়া, ওদের পড়া, ওদের শখ শৌখিনতা, ভালো মন্দ সমস্তটা মারুর পয়সায় চলে। তাহলে বোঝ, মারুর পয়সায় সমস্তটা চলে তোর বক্তব্য অনুযায়ী। তারপরেও মারু ভিডিও দিচ্ছে না, তার মানে বুঝতে হবে ওর শারীরিক কন্ডিশনটা খারাপ। কারণ এই সময় অনেক রকম প্রবলেম হয়, সব ক্যামেরায় দেখানো যায় না, সব কিছু ক্যামেরায় দেখানো যায় না, সেই কারণের জন্যই হয়তো ভিডিওটা করছে না। কালকে ওরা লাইভ করেছে, লাইভ করেছে কেন? মারু শুয়ে শুয়ে, এর মধ্যে লাইভ করেছে, সেই লাইভটাতে মারু শুয়ে শুয়ে লাইভ করেছে। ওর ভীষণ যন্ত্রণাদায়ক, একদম জঘন্য একেবারে। শুয়ে শুয়ে লাইভ করে দিল, শুয়ে শুয়ে লাইভ করে কি বিচ্ছিরি দেখতে লাগে আমার। মানে একটুখানি যদি কোনো রকম শরীরে কষ্ট হয়, এই যে একটু হেলান দিয়ে নিলাম, একটু ঢং করে হেলান দিয়ে বসে ভিডিও করলাম, এইটুকু ঠিক আছে। তো ও ঢং করে বসে বসে লাইভ করুক, লাইভ করুক। হ্যাঁ, সেখানে তুই বলছিস ও ঢং করে বসে লাইভ করুক। ভাই, আমরা তোর ব্লগিং চ্যানেলে, মারু তো একজন প্রেগনেন্ট মহিলা, প্রেগনেন্ট মহিলা শুয়ে শুয়ে লাইভ করছে, তোর দৃষ্টিকটু লাগছে। অথচ তোর 12 বছরের পোষ্যটাকে নিয়ে, হ্যাঁ, হানিমুন সেরে আসলি, তারপরেও আমরা দেখেছি যে তোর ওই পোষ্যটাকে নিয়ে তুই একেবারে ব্লগিং চ্যানেলে এক চাদরের তলায় ঢুকে পোষ্যটাকে দিয়ে একেবারে জায়গা মতন পয়েন্টে খোঁচাখুচি করাচ্ছিস। আমাদেরও দৃষ্টিকটু লেগেছে, আমাদেরও মনে হয়েছে ভাই এরা কি স্বামী স্ত্রী দুজন রাত্রিবেলা সময় পায় না যে বদামি করার জন্য সোশ্যাল মিডিয়াটাকে খুলে নিয়েছে, খোঁচাখুচি চটকা চটকি টেপাটেপি করার জন্য? হ্যাঁ, মনে হয়েছে, প্রচণ্ড পরিমাণে মনে হয়েছে। জুতোটা খুলে মুখের মাধ্যমে ছেঁড়া চপ্পল দিয়ে আপাদ মস্তক গাঁটে গাঁটে একদম ফাটাফাট করে দিই মুখের মাধ্যমে। নো ভায়োলেন্স। ইচ্ছা হয়েছে তোর, যেরকম মারুর একটা প্রেগনেন্ট মহিলা শুয়ে শুয়ে ভিডিও করেছে, তোর গাত্রদাহ হয়েছে। আমাদেরও তোর ওই টেপাটেপির দৃশ্য দেখে, তোর বরকে দিয়ে যখন তোর টেপাটেপি মারাচ্ছিলিস না পম 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 করে, আমাদেরও ওই দৃশ্য দেখে তোর ওই আধবুইয়া ব্যাটাকে দে শুয়ে যখন পয়েন্টে খোঁচাখুচি করাচ্ছিলিস, সেই দৃশ্য দেখে আমাদেরও মনে হয়েছে রাম বাই নট তোদের দুটোকে ফেলে দিই মুখের মাধ্যমে। কিন্তু কি করব বল, হজম করতে হয়েছে, হজম করতে হয়েছে। যদি সোশ্যাল মিডিয়া না হতো, হ্যাঁ, বাস্তব লাইফে কারো যদি মানে কি বলবো উঠানের মধ্যে এসে এই ধরনের বদামি করতিস, পিটিয়ে তোর ছাল চামড়া একদম ছাড়িয়ে বাড়ি পাঠিয়ে দিত। যেহেতু সোশ্যাল মিডিয়া, তাই মুখের মাধ্যমে বলতে হচ্ছে। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস, আশা করি বুঝতে পেরেছিস। সেখানে একটা প্রেগনেন্ট মহিলা কেন শুয়ে শুয়ে লাইভ করছে, তোর প্রচণ্ড গাত্রদাহ হয়েছে। কার গাত্রদাহ হচ্ছে? তোর গাত্রদাহ হচ্ছে। কোন মহিলা? যে মহিলা নিজের দুধের খাপ সোশ্যাল মিডিয়ায় দেখাতে একবারের জন্য লজ্জাবোধ করে না, প্রত্যেক মাসে পিরিয়ডের গল্প করতে একবারও লজ্জাবোধ করে না, বরকে দিয়ে অন ক্যামেরা এসে চুমা খাওয়াতে একবারও লজ্জাবোধ করে না, সধবা মানুষ হয়ে বিধবা সেজে ঘুরতে একবারও লজ্জাবোধ করে না। আবার
বরকে দিয়ে একেবারে পম পম করে সুপারিকে টিপে বাতাবি বানিয়ে পরিবেশন করার জন্য টেপাটেপির সিন দেখাতেও একবারও লজ্জাবোধ করে না। তাহলে তার মারুর শোয়া দেখে প্রচণ্ড পরিমাণে বিশ্রী লেগেছে। মানে আমি হাসবো নাকি আমি শুধু মাত্র ছেঁড়া চপ্পল দিয়ে তোকে জায়গায় জায়গায় বাইনট দেব? আমি সত্যি ভাবি, বিশ্বাস কর মানুষ কত রকমের বদ হয়। তোর মতো নোংরা মহিলাকে না দেখলে মানুষ বিশ্বাস করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। আজকে মারুর কত মাস, তাকে ওখানে ভিউয়ার্সরা কমেন্ট করেছে, সেখানে তুই বলেছিস কেন তোমরা শুধু শুধু জিজ্ঞেস করো ওর কত মাস। আমরা সবাই জানি যে কত মাস বলতে নেই, পারফেক্ট মাস কখনোই বলতে নেই। অবশ্যই ঠিক শুনেছিস, অবশ্যই ঠিক শুনেছিস। কোনো সময়ই পারফেক্ট মাস নিজের ফ্যামিলির মেম্বার ছাড়া কাউকে বলতে নেই। যখন অনেকে আছে নিজের বাড়ির লোক মানে শ্বশুর শাশুড়ি আর স্বামী ছাড়া কেউ জানে না, মা বাবা ছাড়া, হ্যাঁ, আর কেউ জানে না কত মাসের প্রপারলি প্রেগনেন্ট। যখন 7 মাসের স্বাদ হয়, 9 মাসের স্বাদ হয়, তখন গিয়ে মানুষ আত্মীয় স্বজনরা জানতে পারে। এমনও আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে যারা জিজ্ঞাসা করে তারা চুলকানি করার জন্যই জিজ্ঞাসা করে। হ্যাঁ, সেটা কখনোই মানে করা উচিত না, আর ও বলবে না। তুই বলছিস 7 মাস হলে, তখন ও বলেছে আর কয়দিন পরেই তোমরা জানতে পারবে। কি করে জানবে না? 7 মাসের স্বাদ হবে তখনই সবাই জানতে পারবে। তুই তো বলে দিতে পারছিস। তা কমেন্ট বক্সে মারুর কমেন্ট করার কি দরকার? আমি বলবো যারা মারুর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে শুধু শুধু কষ্ট করছেন তারা এই দালালের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। দালাল পারফেক্টলি বলে দেবে মারু কোন মাসে ডিক্লেয়ার করবে, মারু কত মাসের প্রেগনেন্ট। বুঝতে পেরেছেন? এইবার বক্তব্য হচ্ছে মারুকে নাকি কমেন্ট বক্সে কোনো একজন কমেন্ট করেছে, খুব বিশ্রী কমেন্ট, আর ও চালিয়ে কোনো কাজ করছিল। আমাদের ননখুকি এই বোতল রানী মাতালেশ্বরী কোনো একটা কাজ করছিল, সেই জন্য কমেন্ট দেখতে পাইনি। সেখানে মারু বলেছে যে এই কমেন্টটা যে করেছে তাকে আমি চিনি, তাকে আমি চিনি। সেখানে আবার পম্পম বলেছে হ্যাঁ আমি তার বাড়িও চিনি, আমি কোনখানে বাড়ি সেটাও চিনি। এইবার সেই মানে কমেন্ট কর্তা একবার কমেন্ট করার পরে মারু বলেছে ক্ষমতা থাকলে অরিজিনাল আইডি নিয়ে আসো, তোমার অরিজিনাল আইডি নিয়ে আসো ক্ষমতা থাকলে। তারপরে তিনি আবার কমেন্ট করেছেন এবং নোংরা নোংরা কমেন্ট করেছে। এইবার মারু যেহেতু বলেছে একে আমি চিনি, ও সঙ্গে সঙ্গে ধরে নিল তাহলে এইটা মারুর ফ্যামিলির কেউ, হয় শ্বশুর বাড়ির লোক, চিনবে কাকে? শ্বশুর বাড়ির লোক, আর না হলে বাপের বাড়ির লোক। তার মানে চেনা মানুষ মানে আমাদের জীবনে চেনা মানুষ মানে হয় শ্বশুর বাড়ির লোক নালে বাপের বাড়ির লোক, এর বাইরে আমরা কাউকে চিনি না। মানে এর কি মস্তিষ্কের বিকৃতি ঘটেছে আমার জানতে ইচ্ছে করে। হ্যাঁ, চেনা মানেই আত্মীয়। তাহলে ভাই আমাদের তো পাড়া প্রতিবেশী থাকে, বন্ধু বান্ধব থাকে, এমনি পরিচিত থাকে মুখ, যাদেরকে দেখলে আমরা হাই হ্যালো সম্পর্ক থাকে, তাদেরকেও আমরা চিনি। তাহলে চিনি মানে সে আমার ফ্যামিলির লোক হয়ে যায়। ওর বক্তব্য চেনে যখন বলছে তাহলে নিশ্চয়ই পরিবারের লোক। তাহলে পরিবারের লোক কারা হতে পারে? শ্বশুর বাড়ির লোক তো ওকে তোয়াজ করে চলে, কেন মারু ইনকাম করে, মারু ইনকাম করে, মারু শ্বশুর বাড়ির লোক মারুকে তোয়াজ করে চলে। এই যদি ফান্ডা হয় তাহলে তুইও তো ইনকাম করিস, তোর শ্বশুর শাশুড়ি তোর মুখে মতে না কেন? তুই আগে এই কথাটার উত্তর দে তো। তোর শ্বশুর শাশুড়ি 12 বছর হয়ে গেল একটা সোশ্যাল মিডিয়াতে, তুই 12 বছর ধরে ঘষে যাচ্ছিস। 12 বছর পরে তুই ওপরে ওঠার পারমিশন পেলি কখন? যখন লোকের পেছন মেরে লাখ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকালি, যখন এসির হাওয়া তাদের ছেলেকে খাওয়ালি, তখন জাস্ট মুখ দেখানোটা তারা মাঝে সাঝে অতিথির মতন তোর চ্যানেলে মুখ দেখায়। কেন তুই তাদেরকে কবজা করতে পারলি না? কেন তারা এখনো পর্যন্ত তোকে আপন করতে পারলো না? আর কেনই বা তুই তাদেরকে আপন করতে পারলি না? এখনো কেন তোদের আলাদা হাড়িতে খেতে হয়? কেন? তুই তো তেল ঝাল খাস, মশলা কম খাস না, এটা তো পুরো ফালতু কথা। আজকের ডেটে সবাই বুঝে গেছে তুই প্রচণ্ড পরিমাণে তেলে ঝালে ঝোলে, তুই খাসির মাংসে ওর নাম কি বলে, ওই যে খাসির মাংসে গরম মশলা দিস, তার সাথে তেল তো দিসই, তার সাথে ঘি দিয়ে
ঘি দিয়ে নামাস, আর সেই খাসির মাংস খেয়ে তুই হজম করিস ভাই, সেই খাসির মাংস খেয়ে হজম করিস, তাহলে তোর পেটের প্রবলেম নেই। তাহলে আমরা কেন এখনো তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে তোকে খেতে দেখি না? কেন এখনো তাদেরকে কাজের লোকের হাতে খেতে হয়? এত বড় এত গুণী বৌমা থাকতে, যে নাচে পারদর্শী, যে শরীর দেখাতে পারদর্শী, যে দুধের খাপ দেখাতে পারদর্শী, যে নাভি দেখাতে পারদর্শী, যে টেপাটেপি দেখাতে পারদর্শী, যে নাচন কোদনে পারদর্শী, ঠোঁট কামড়াতে পারদর্শী, ছেলেদের উত্তেজনা দেখাতে পারদর্শী, তাহলে সেই পারদর্শী বৌমা কেন এখনো পর্যন্ত শ্বশুর শাশুড়ির মন জয় করাতে পারদর্শী হলো না? নেশন ওয়ান্টস টু নো। প্রত্যেকটা মানুষ জানতে চায় কেন হলো না। মারুও পয়সা, মারুর রোজগারে, মারুর সংসারের 90% চলছে তোর কথা মতন। মারুর রোজগারে, মারুর পরিবারের 90% খরচা চলছে। আমরা যতদূর জানি তোর তোর টাকাতেও তোর পরিবারের সমস্ত কিছু চলছে। তোর পোষ্যটা তো এখন কাজেও যায় না মনে হয়। পড়াই দিনে দেখি তোর ব্লগিং চ্যানেলে তোর পোষ্য পাঠা গিয়ে দোকানে বসছে। কি কাজটা ছেড়ে দিয়েছে নাকি? কাজটা ছেড়ে দিয়েছে, তা দোকানটা তো তোর টাকায় তুই দোকান করেছিস। পোষ্য পাঠাকে কেন দোকানে বসাচ্ছিস? কেন বসাচ্ছিস? তোর টাকায় সংসার চলে, তোর টাকায় আজকে কিচেন চিমনি হয়েছে, মডুলার কিচেন করেছিস, পায়খানা বাথরুম টাইলস বসিয়ে করেছিস, তোর টাকায়। যেই কারণের জন্য তোর বর ওই হাগাখানায় মোতার চান্স পায় না, শুধু হাগার পারমিশনটা তুই দিয়েছিস। তাহলে তুই কেন এখনো পর্যন্ত শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারলি না? মারু তো ভাগ্যবতী বলবো। মারুর শাশুড়ি মা মারুকে প্রচণ্ড পরিমাণে প্যাম্পার করে, যেটা তোর শ্বশুর শাশুড়ি এখনো পর্যন্ত করে না। যেটুকু করে বাধ্য হয়ে, কারণ তাদের একমাত্র ছেলেকে নিয়ে তুই বাড়ির থেকে পগার পার হয়েছিলিস। সেই আতঙ্কে দুটো বয়স্ক মানুষ বাধ্য হয়ে তোর ক্যামেরায় মুখ দেখায়, সেটা বোঝা যায়। আগে নিজের সংসারটা ঠিক কর। মারুর বংশ নিয়ে কথা বলছিস, যে এখন বুঝতে পারছি মারু এই নোংরামিগুলো কোথার থেকে শিখেছে। মারু তার সঙ্গে যারা ভালো ব্যবহার করে, উপকার করে, তাদের সঙ্গে বেইমানি কি করে এখন বুঝতে পেরেছি। কারণ ওই যে কমেন্ট কর্তা, এটা নিঘাত কদিন আগে মারু বলেছিল যে কাকা কাকিমা কি করে, আমরা কাকা কাকিমা যা করি, এরকম অনেক কাকা কাকিমাই আছে যারা কিছুই করে না। আমার কাকা তো আমাদের জন্য কিছুই করেনি। তাহলে এইটা নিঘাত ও ধরে নিয়েছে, নিঘাত ওর কাকা, মারুর কাকা এসেই কমেন্টটা করেছে। কারণ মারু ভিন্ন ধর্মে বিয়ে করে, মারুর আবার কাকাকে খোঁচাখুচি করবে, কাকা সহ্য করবে, তাই কাকা এসে ওই কমেন্টটা করে গেছে। তাহলে মারুর বংশ থেকে মারু এইসব বেইমানি চিটিংবাজি শিখেছে। তাহলে যুক্তিতর্কের খাতিরে আমারও তাহলে বলতে হয়, তোর ফ্যামিলির থেকে তুই কি শিখেছিস? তোর বংশটা কি? যেই বংশ থেকে হারাবাতে ঘর থেকে উঠে এসে, ভালো করে শোন, তুই হারাবাতে ঘর থেকে উঠে এসছিস, মারু হারাবাতে ঘর থেকে উঠে আসেনি। মারুর মা একটা কাজ করে, চাকরি করে, মারুর বাবা বাইরে গিয়ে একটা চাকরি করে। তার মানে তাদের একটা মাত্র মেয়েকে তারা যথেষ্ট আদর আপ্যায়ন করেই রেখেছিল বাড়িতে, প্যাম্পার করে। কারণ তুই গিয়ে মারুর বাড়িতে গিয়ে খাসির লাল লাল ঝোল গিলে এসছিস। নিশ্চয়ই অর্থনৈতিক অবস্থা ভালো না থাকলে তোর মতন একটা বজ্জাতকে লাল লাল খাসির ঝোল খাইয়ে পাঠাতে পারতো না। এবং তুই বলেছিস ওদের খাওয়া দাওয়া এলাহি মতন হয়। তাহলে ও হারাবাতে ঘর থেকে উঠে আসেনি, প্রমাণিত। কিন্তু তুই যে হারাবাতে ঘর থেকে উঠে এসছিস সেটাও প্রমাণিত। তুই নিজে বলেছিস একটা ডিমকে তোরা ভাগ করে খেতিস। তলায় জল, তুই ওপরে, নিচে সাপ ঘুরছে, তুই ওপরে খাটের ওপরে শুয়ে আছিস মশারি টানিয়ে, বলেছিস না? ওই রকম ঘর থেকে উঠে এসে তোর বাপ কি বানিয়েছে? তোদের বোনগুলোকে মাতাল বানিয়েছে। একটা ছেলে নেশা করলে আমরা তাকে কুনজরে দেখি, আর তুই একটা মহিলা হয়ে হারাবাতে ঘর থেকে উঠে এসে তোর বাপ মেয়েগুলোকে কি করেছে? মাতাল করে ছেড়ে দিয়েছে। বিয়ের আগে তুই একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলিস, তার মানে চরিত্র তোর একেবারে সেই লেভেলের চরিত্র। তোর বোন একটাকে ধরে বিয়ে করেছে, একটা পয়সাওয়ালাকে একেবারে ধরে পাকড়াও করে বিয়ে করেছে। তার আগে কি কি কীর্তি করেছে আমরা জানি না, কিন্তু তুই ওই ব্যাটাটাকে ধরেছিলিস। ব্যাটাটা বিবাহিত ছিল, তারপরে
তোকে আর তোকে দেখে আর মানে ওই ফুর্তি করার জন্য ভেবেছিল আর কি একটু ফুর্তি টুর্তি করবে, কিন্তু তুই ওখান থেকে পরে চলে এসছিস, মানে তোকে সেইভাবে গ্রহণ করার মতন মানসিকতা ছিল না, মানে জাস্ট ফুর্তি করে ছেড়ে দিত। সেইখানে দাঁড়িয়ে তাহলে তুই বিবাহিত একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলিস, তার মানে তোর চারিত্রিক গঠন কি তখন থেকেই কিন্তু প্রমাণিত হয়ে যায়। কারণ কোনো আনম্যারিড মেয়ে একটা বিবাহিত ছেলের সঙ্গে সম্পর্ক করবে না, কোনো রুচিশীল শিক্ষিত পরিবারের সন্তান কোনোদিনও এই ধরনের কুকর্ম করবে না, যেটা তুই করেছিস। এবং ওই ছেলেটা তোর মুখে লাথি মেরেছে বলে তোর আর ওই ছেলেটার ঝোলা যে ঝুলবি ভেবেছিলে ঝুলতে পারিস, তোর বাবা মা তারপরে দেখে এই পাঠাটার গলায় গচিয়ে দিয়েছে। এই পাঠাটার বাপের প্রচুর পয়সা আছে দেখেছিস, পেনশন, স্কুল শিক্ষক, এবং পাঠাটা একেবারে পোষ্য করে রাখার মতন পাঠা, যাকে তুই উঠতে বললে উঠবে, বসতে বললে উঠবে। তোর বাবা মা দেখে এই পাঠার গলায় ঝুলিয়ে দিয়েছে, বলেছে কম পয়সা ইনকাম করে কোনো ব্যাপার না, তোর শ্বশুরের ভালো পয়সা আছে, লজ বাড়িতে যাচ্ছিস। তুই ভেবেছিস আমি হারাবাদে ঘর থেকে লজ বাড়িতে গিয়ে উঠছি। হ্যাঁ, তোর বাবা মা কিন্তু এই শিক্ষাটা দিয়েছে, লজ বাড়িতে যাবি, লজ বাড়িতে গিয়েই লজ বাড়িতে নিজের মালকিন মনে করে ফেলবি। আর লজ বাড়ির যারা মেন মালিক ওই দুটোকে একদম একবারে টাইট দিয়ে দিবি। তা ওনারা তো ওই প্রথম 2 মাস যাওয়ার পরেই বুঝতে পেরেছে তারা কি তুই কি চিজ। কি করেছে, তোকে ক্যাত পাছার মধ্যে 4টে লাথি মেরেছে, লাথি মেরে বলেছে চল ফট নিচে যা, চল ফট নিচে যা, নিচে পাঠিয়ে দিয়েছে। নিচে আসার পরে তুই তারপরে কি করেছিস, একটার পর একটা নোংরামি করেছিস। নিজের ভাগনা সন্তান সম তাকে পর্যন্ত তোর কামুকতা থেকে ছাড়িসনি। তোর বান্ধবীর ছেলে যে তোর সন্তান সম, সেই ছেলেটাকে পর্যন্ত আই মিস ইউ, আই কিস ইউ বলে তাকে উত্ত্যক্ত করেছিস। স্বামীর সঙ্গে সহবাস করতে করতে সঞ্জয় দাকে উত্তেজিত করার চেষ্টা করেছিস। তারপরেও তাকে সিনেমা দেখতে যাওয়ার জন্য বায়না করেছিস, তাকে বলেছিস আমার সঙ্গে একটু খেলতে পারো। তারপরে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে এসে বাবার সঙ্গে মেয়েকে শুইয়েছিস, মেয়ের সঙ্গে মাকে, মানে বাবার সঙ্গে মেয়েকে শুইয়েছিস, ছেলের সঙ্গে মাকে শুইয়েছিস, ছেলের বৌমার সঙ্গে শ্বশুরকে শুইয়ে অবৈধ বিকলাঙ্গ বা ওর নাম কি বলে মানসিক বিকারগ্রস্ত বলতে পারিস, বা ওর নাম কি বলে মানসিক রোগী সন্তান জন্ম দিয়েছে বলেছিস। ওর নাম কি বলে চাদর কুচকানো দেখে যৌবনের এডিট হয়েছে বলেছিস। ভাসুরের সঙ্গে ভাইয়ের বউকে অবৈধ সম্পর্ক করে বাচ্চার জন্ম দিয়ে দিয়েছিস, সেই বাচ্চার জন্ম বৃত্তান্তের উপরে প্রশ্নচিহ্ন তুলেছিস। তারপরে বাচ্চাদের মৃত্যু কামনা করেছিস। প্রত্যেকটা ক্রিয়েটার যারা তোর বিপক্ষে কথা বলেছে তাদের বাচ্চাদের নিয়ে, হ্যাঁ, তুই নোংরা থেকে নোংরা কথা বলেছিস। বিধবা মহিলাদেরকে ঘরে দরজা বন্ধ করে পিঠ মোড়া করে ফেলে, চুল কেটে অন্ধকার ঘরে ফেলে রাখতে হয়, এই রকম করা উচিত তুই বলেছিস। তাহলে এই সমস্ত ঘটনা তুই তোর বাড়িতে দেখেছিস, তোর বংশে দেখেছিস। তোর বংশে বাবা মেয়ের সঙ্গে সম্পর্ক করে, মা ছেলের সাথে অবৈধ রিলেশনে থাকে, ছেলের বউয়ের সঙ্গে শ্বশুরের অবৈধ রিলেশন থাকে, এবং সর্বোপরি মা আর সন্তানের অবৈধ রিলেশন হয় তোর পরিবারে দেখেছিস। সেই কারণের জন্যই তুই এগুলো রপ্ত করেছিস, এবং সেই বীজগুলোকে এনে সোশ্যাল মিডিয়ায় মানুষের মনের মধ্যে ঢুকিয়ে মানুষকে উত্ত্যক্ত করে বুঝিয়েছিস এই ধরনের সম্পর্ক হয়। তাহলে তোর বংশটা আগে কি? তারপরে চিটিংবাজি, করেছিস, ডেসপারেটলি মানুষ ঠকিয়ে চিটিংবাজি করে গেছিস। তোর হাতে টাকা নেই বলে, হ্যাঁ, তুই মানুষের কাছ থেকে লাখ টাকা তুলেছিস। তারপরে সেই টাকায় তুই নিজে 13,500 টাকার ফলস চুল কিনেছিস, 50,000 টাকার OnePlus কিনেছিস, তারপরে আইফোন কিনেছিস 1 লাখ টাকার, তারপরে মডুলার কিচেন চিমনি, রান্নাঘর, পায়খানা, বাথরুম, এসি, খাট, তার সঙ্গে তুই 3 পার্টের আলমারি, শোকেস, সমস্ত কিছু, ডাইনিং টেবিল, সমস্ত কিছু ফ্যামিলির জিনিস করেছিস। মানুষকে ঠকিয়ে মানুষের কাছ থেকে মানুষের কষ্টার্জিত পয়সাকে নিয়ে তুই এইভাবে চিটিংবাজি করেছিস। যারা তোর কাছে টাকা চাইবে বলেছিল যে আমাদের টাকা দিয়ে দাও, তাদেরকে ব্লক করে দিয়েছিস। তাদের মধ্যে একজন 8,000, 10,000, 5,000 করে টাকা দিয়েছে, তাদেরকে ব্লক করে দিয়েছিস।
তাহলে এই চিটিংবাজিগুলো তুই তোর পরিবারে শিখেছিস, এবং তোর বাবা যে একটা মিথ্যেবাদী সেটা সোশ্যাল মিডিয়ায় তুই নিজে প্রমাণ করেছিস। স্বামীর সঙ্গে কিচ্ছু হয়নি, স্বামীকে নিয়ে গিয়ে ফ্ল্যাটে উঠে সেখানে গিয়ে বদামি করেছিস, লাল জলের ফোয়ারা চালিয়েছিস, আর তোর নিজের বাবাকে মিথ্যাবাদী প্রমাণ করে দাঁড় করিয়ে মিথ্যা কথা বলিয়ে বলেছিস তোদের 12 বছরের সংসার জীবনে প্রচুর অশান্তি হয়েছে, এখন জল মাথার ওপর থেকে বইছে, তাই তুই আর সংসার করবি না। তাহলে এই যে বদামিগুলো, এগুলো তুই তোর বাবা মার কাছ থেকে শিখেছিস, আর না হলে তোদের পরিবারের অন্যান্য মেম্বাররা তোকে শিখিয়েছে, তাই না? তা না হলে এত বড় নোংরামিগুলো তুই ডেসপারেটলি দিনের পর দিন কি করে করেছিস? এতটা অভিজ্ঞতা যদি তোর না থাকে, একটা বিছনার চাদর কুচকালে সেখানে যৌবনের এডিট হয়, আমাদের মাথাতেই আসবে না, কিন্তু তোর মাথায় এসছে, তোর মাথায় এই নোংরা চিন্তাগুলো এসছে, কারণ এই নোংরামিগুলো তুই দেখে এসছিস। তোর মাকে নিশ্চয়ই কোনো পুরুষের সঙ্গে তুই এইভাবেই নোংরামি করতে দেখেছিস, যৌবনের এডিট করতে তোর মাকে নিশ্চয়ই দেখেছিস। আজকে মারুর বংশের যদি পারবারিশের জন্য মারুর বংশ এই রকম বলে মারু আজকে বেইমানি করা শিখেছে, তাহলে তুইও ভাই এইসব বদামিগুলো তোর পরিবার থেকেই শিখেছিস। কারণ আমরা সভ্য সমাজের মানুষরা এই ধরনের সম্পর্ক দেখতেও অভ্যস্ত নই, শুনতেও অভ্যস্ত নেই, আর জানিও না যে এই ধরনের সম্পর্ক হয়। বাবার সাথে মেয়ের সম্পর্ক, ছেলের সাথে মায়ের সম্পর্ক, ভাসুরের সাথে ভাইয়ের বউয়ের সম্পর্ক। হ্যাঁ, তাহলে তুই ভাব, তুই কোন বংশ থেকে উঠে এসছিস, তুই ভাব, এবার তুই ভাব। তাহলে তোর মতন কুলাঙ্গার নরকের কীটের কখনো একটা প্রেগনেন্ট মায়ের দিকে তাকিয়ে আঙুল তুলে কথা বলা মানায়? আজকে মারু কাজ করছে না, মারু বলেছে কেউ বলেছে তুমি কাজ করো না কেন, মারু বলছে আমার কাজ করতে ভালো লাগে না, আমি কাজ করবো কেন, লোক রেখে দিয়েছি। হ্যাঁ, আমি কাজ করবো কেন? তুই বলছিস এতদিনে ও সত্যি কথা বলেছে। প্রেগনেন্ট সময় না শরীরের ওপর দিয়ে এত রকম প্রবলেম যায়, মনে হয় বিশ্বাস কর যে এখন আমাকে যদি কেউ একটু 1 গ্লাস জল দিত, বা আমাকে যদি কেউ একটুখানি ফল কেটে দিত, বা আমাকে যদি এখন একটু 1 কাপ চা করে কেউ দিত, খুব ভালো লাগতো মনে হয়। কিন্তু যাদের উপায় থাকে না, তাদেরকে নিজেরটা নিজের করতেই হয়। হ্যাঁ, আমার যেরকম পুরো প্রেগনেন্সি পিরিয়ডে আমার আচার খেতে হলেও নিজের আচার তৈরি করে নিজেরই খেতে হয়েছে, 1 গ্লাস জল খেতে হলেও জলটা নিজেরই গড়িয়ে নিজেরই খেতে হয়েছে, আর 1 কাপ চা খেতে ইচ্ছা করলেও নিজেরটা নিজেরই খেতে হয়েছে, কেউ করে দেওয়ার ছিল না। কিন্তু যাদের থাকে, বিশ্বাস কর তারা ভাগ্যবতী। আজকে পম্পম এই সময়টা মারিয়াকে একেবারে যত্ন করে রেখে দিয়েছে, যেটা তোর ভালো লাগছে না, কারণ এই সুখটা থেকে ভগবান তোকে বঞ্চিত করে রেখেছে। তাই কারণে ওই মেয়েটা কেন কাজ করলো না, কেন তোর শুয়ে শুয়ে লাইভ করলো, কেন সে বাইরের খাবার খেলো? ভাই, সে বাইরের খাবার খেলে প্রবলেম, সে খাসির মাংস খেলে প্রবলেম, সে রাস্তায় বেরোলে প্রবলেম, সে বসলে প্রবলেম, সে দাঁড়ালে প্রবলেম, সে হাঁচলে প্রবলেম, সে কাজ না করলে প্রবলেম। ভাই রে ভাই, তুই কাহা সে আয়া ভাই, तुम कहाँ से आया, कौन हो হ্যাঁ, যে তোমাকে এত কৈফিয়ত দিয়ে ওকে চলতে হবে, তোমাকে? কে তুমি? কোন হনু, কোন হরিদাস পাল? হ্যাঁ, আজকে ওর পরিবারের লোক ওকে ভালোবাসছে, ওর পরিবারের লোক হ্যাঁ মনে করেছে, কারণ আমরা সবাই জানি মারু পিসিওডির একটা পেশেন্ট। এই সময়টা অনেক রেস্ট্রিকশন একটা পিসিওডি পেশেন্টের ক্ষেত্রে থাকে, নর্মাল ডেলিভারি যাদের হয় তাদের ক্ষেত্রে থাকে না। তাদের ক্ষেত্রে ডাক্তাররা বলে আপনারা সব রকমের কাজ করবেন, ভারী কাজ ছাড়া, ঘর মোছা, বাসন মাজা, কাচাকাচি, জল তোলা, এগুলো ছাড়া আপনি হালকা ফুলকা সব কাজ করতে পারেন। তো মারিয়ার একটা আমরা সবাই জানি যে ওর পিসিওডি রয়েছে, সেই কারণের জন্য হয়তো ও কাজ করে না, বা সেই কারণের জন্য হয়তো ওকে কিছু রেস্ট্রিকশন ডাক্তার দিয়েছে, কারণ পিসিওডির ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি না হওয়া পর্যন্ত একটা টেনশন থাকে, এবং সেটার জন্য ডাক্তাররা কিন্তু প্রচুর সাবধানে থাকতে বলে। কিন্তু দেখ, তোর সেটা করলে তো হবে না। মারু বসে খাচ্ছে, তোর জ্বলে যাচ্ছে। তুই কতটুকু রান্না করিস?
তুই যে মারুকে রান্না নিয়ে জ্ঞান দিচ্ছিস, তুই কোন কাজটা ফ্যামিলিতে করিস? হ্যাঁ, প্রত্যেক দিন তোর শ্বশুর শাশুড়ি ওই বৃদ্ধ মহিলা পদে পদে রান্না করে নিচে পাঠায়, আর সেটাকে তোরা স্বামী স্ত্রী দুজন গান্ডে পিণ্ডে গিলিস। সকালবেলা এক হাঁড়ি ভাত এই বসালাম, তারপরে কি করলাম, চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন চাল বসালাম, এই এত মিনিট পরে গ্যাস বন্ধ করলাম, এত মিনিট পরে আবার গ্যাস জ্বালালাম, তারপরে ভাত গড় দিলাম, ভাত হয়ে গেল। এই তো তোর ফিরিস্তি ব্লগ চ্যানেলে, এই তোর ফিরিস্তি। আর তারপরে তোর পাছা, শুকনো পাছা, মরা পাছা ঘুরিয়ে ঘুরিয়ে ঘর মোছা ছিল, এখন সেটা বন্ধ হয়েছে, সেটা লোক রেখে দিয়েছিস, সে মোছে পাছা দেখানোটা বন্ধ হয়েছে। ভিউয়ার্সরা মানে একেবারে ওং নমঃ শিবায় বলে একেবারে বলে দিয়েছে, বাবা বাঁচলাম তোর ওই শুকনো পাছা দেখা থেকে, ভিউয়ার্সরা বেঁচেছে। হ্যাঁ, তুই কি করিস রান্না? প্রত্যেক দিন স্বামীটাকে তোর মতন গতর খাকি, এত বড় একটা গতর নিয়ে, হ্যাঁ, তোর স্বামী প্রতিদিন বাসি খাবার নিয়ে যায়, তোর গতরে কুলায় না তাকে কয়েক পদ রান্না করে দিতে। সকালবেলা উঠে ভাতটা চাপাস, একটা ডাল, একটা ভাজা, আর যদি ওপর থেকে মাছ টাছ না আসে সেই ক্ষেত্রে মাছ করিস। এই তো তোর রান্না। তো তুই আবার অন্যকে জ্ঞান দিস? কি জ্ঞান মারাস তুই? হ্যাঁ, তোর মতো নোংরা মেয়ে ছেলে একদম মুখ খুলবি না বদা বেটি। যার না আছে চরিত্রের ঠিক, না আছে মানে নিজেদের ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড, সে আবার বড় বড় লেকচার আবার আরেকজনকে মারে। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।